আমাদের আজকের ওয়েবিনারের বিষয় হলো রোডম্যাপ টু বিকাম আ এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার। আমি জান্নাতুল নাইম, অ্যাম্বাসেডর অফ 360 পাঠশালা ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি, আজকে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ওয়েবিনারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং আশা করছি ওয়েবিনারের শেষ পর্যন্ত থেকে ওয়েবিনারটি সফল করবেন। আজকের রোডম্যাপ টু বিকাম আ এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার ওয়েবিনারের স্পিকার শ্রদ্ধেয় সাকিবুল ইসলাম। বর্তমানে তিনি অগমেডিক্সে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি সফটওয়্যার টেস্টিং, অটোমেশন টেস্টিং, কিউএ স্ট্র্যাটেজি এবং টেস্ট ফ্রেমওয়ার্ক তৈরিতে দক্ষ। বর্তমানে তিনি অগমেডিক্স কিউএ টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যেখানে তিনি স্কেলেবল এবং কার্যকর অটোমেশন সলিউশন তৈরি করে সফটওয়্যারের গুণগত মান নিশ্চিত করেন। উনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আজকে তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে একজন সফল এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া যায়। উনার দীর্ঘদিনের প্রফেশনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আজকে তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে একজন সফল এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া যায়। আমি সবাইকে মাইক্রোফোন মিউট করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশ্নোত্তরের জন্য ওয়েবিনার শেষে আলাদা সময় বরাদ্দ রয়েছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো সে সময় করতে পারবেন। নোট রাখুন অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্ন লিখে রাখুন। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত স্পিকার সাকিবুল ইসলামকে আজকের ওয়েবিনারটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। Hello everyone. Let me share my screen first. আশা করছি সবাই আমার স্ক্রিন দেখতে পারতেছেন। Thanks everyone to joining this webinar. আমি সাকিবুল ইসলাম, কারেন্টলি জব করছি অগমেডিক্সে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট হিসেবে। এইখানে মেইনলি আমি কিউএ এর সকল ধরনের প্রসেসের সাথে ইনভলভ থাকি, মেইনলি অটোমেশন টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং, database testing, API testing, and different type of QA processes সাথে। অগমেডিক্স মূলত একটি ইউএস বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। তারা ইউএস ডক্টরের সাথে মেডিকেল ডকুমেন্টেশন সার্ভিস প্রোভাইড করে থাকে। মেইনলি এখানে আমি বিভিন্ন ধরনের ডাইনামিক সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি। আজকে মেইনলি সেই জার্নি শেয়ার করব কিভাবে একজন এসকিউ অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া যায়। ওকে, লেটস স্টার্ট। ওকে, এজেন্ডা। আজকে শুরুতে আমরা সফটওয়্যার টেস্টিং ইন্ডাস্ট্রি এবং মার্কেট সাইজ নিয়ে আলোচনা করব। তারপরে মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি এবং একজন কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে তার রোল এবং ইনভলভমেন্ট কি পরিমাণ থাকতে হবে বা কোথায় কি ইনভলভমেন্ট থাকে সেই সম্পর্কে আলোচনা করব। দেন সফটওয়্যার টেস্টিং কি এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার টেস্টিং এন্ড অটোমেশন টেস্টিং প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে অটোমেশন টেস্টিং এর বেনিফিট কি, কেন ম্যানুয়াল টেস্টিং থেকেও অটোমেশন টেস্টিং ইম্পর্টেন্ট, এই বিষয়ে আলোচনা হবে। দেন রোডম্যাপ টু অটোমেশন টেস্টিং এন্ড ক্যারিয়ার পাথ এন্ড গ্রোথ অপরচুনিটি এন্ড সর্বশেষ কিউএনএ সেশন। ওকে, সফটওয়্যার টেস্টিং ইন্ডাস্ট্রি এন্ড মার্কেট সাইজ। বর্তমানে আইটি সেক্টরে সফটওয়্যার টেস্টিং একটি সম্ভাবনাময় সেক্টর। বর্তমানে টেকনোলজি ইভলিউশন র্যাপিডলি গ্রোথ করতেছে। এর সাথে ডে বাই ডে একজন দক্ষ সফটওয়্যার টেস্টারের চাহিদাও বাড়ছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে সফটওয়্যার টেস্টিং অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সফটওয়্যার টেস্টিং মূলত নিশ্চিত করে যে একটি সফটওয়্যার ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা বা এতে কোনো ত্রুটি আছে কিনা, যা ব্যবহারকারীর সন্তুষ্ট বৃদ্ধিতে সহায়তা করে। একটি ত্রুটিযুক্ত সফটওয়্যার যদি বাজারে ছাড়া হয়, সেক্ষেত্রে কোম্পানির রেপুটেশন নষ্ট হয় এবং ওই কোম্পানির প্রতি ব্যবহারকারীর আস্থা ক্ষুণ্ণ হয়।
তাই একটি নির্ভুল ও ত্রুটিমুক্ত সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ, এবং সফটওয়্যার টেস্টিং এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে সফটওয়্যারের গুণগত মান নিশ্চিত আছে কিনা এবং কোম্পানির বিশ্বাসযোগ্যতা যাতে রক্ষা হয়। বর্তমানে সফটওয়্যার টেস্টিং এর মার্কেট অনেক বড়। 2023 সালে অ্যারাউন্ড $40 বিলিয়ন মার্কেট ছিল, এবং প্রতি বছর 7% ইনক্রিজ হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে 2030 সালের ভিতরে অ্যারাউন্ড $60 বিলিয়ন একটা মার্কেট হবে। বিশেষ করে ফাইন্যান্স, হেলথ কেয়ার, ই কমার্স এবং টেলিকম ইন্ডাস্ট্রিগুলো হেভিলি ইনভেস্ট করতেছে সফটওয়্যার টেস্টিং এ। মূলত ফাইন্যান্স রিলেটেড যেই অ্যাপ্লিকেশন গুলো আছে বা ই কমার্স রিলেটেড, এগুলো মেনলি মানি ট্রান্সফার রিলেটেড বিষয়গুলোর সাথে সম্পর্কিত থাকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা মানি ট্রানজাকশন রিলেটেড কোনো বিষয় যদি সফটওয়্যার সমস্যার কারণে ফেল হয়, সেই ক্ষেত্রে ওই কোম্পানি অনেক বড় ধরনের লসের সম্মুখীন হবে। এই কারণে এইসব ইন্ডাস্ট্রি গুলো খুবই হেভিলি ইনভেস্ট করতেছে, এবং ওভারঅল সকল ধরনের ইন্ডাস্ট্রিতেই সফটওয়্যার টেস্টিং খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। যার কারণে কেরিয়ার হিসেবে আইটি সেক্টরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি সফটওয়্যার টেস্টিং খুবই একটি প্রমিজিং সেক্টর বর্তমানে। ওকে, নেক্সট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। একজন এসকিউ ইঞ্জিনিয়ার হতে হলে এবং সফটওয়্যার অটোমেশন ইঞ্জিনিয়ার হতে হলে তাকে অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ একজন কিউ ইঞ্জিনিয়ার সে একটা সফটওয়্যার তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপে সে ইনভলভ থাকে, এবং একজন কিউএ কে একটা সফটওয়্যার ওনার হিসেবে আইডেন্টিফাই করা হয়। কারণ একটা সফটওয়্যার যত ধরনের ফিচার থাকবে এবং যত ধরনের সুযোগ সুবিধা অথবা কম্বিনেশন থাকবে, সকলগুলো সম্পর্কে ইন টু এন্ড নলেজ একমাত্র কিউ এর থাকে। কারণ ডেভেলপার যারা, তারা মেইনলি ফুল সিস্টেম সম্পর্কে তাদের ফুললি ওইভাবে ধারণা থাকে না। যার কারণে একজন এসকিউ ইঞ্জিনিয়ারকে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করতে হয়। যেমন আমরা যদি দেখি যে এইচডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে মেইনলি 7টা স্টেপ থাকে, এবং ওয়ার্ল্ড ওয়াইড যত পপুলার যত সফটওয়্যার কোম্পানিগুলো আছে, সবাই মেইনলি এই স্টেপটাই ফলো করে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা স্টেপ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের জন্য। এর প্রথম ফেজ হলো প্ল্যানিং ফেজ। প্ল্যানিং ফেজে মেইনলি ডিফাইন করা হয় যে সফটওয়্যার গোল কি হবে, স্কোপ, রিসোর্স এবং পটেনশিয়াল রিস্ক কি হবে। এবং এই ফেজে মেইনলি প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, ডেভেলপার তারা মেইনলি বেশিরভাগ ইনভলভ থাকে, এবং এর পাশাপাশি কিউও থাকে। কারণ একজন কিউএ কে প্রোডাক্টের ইন টু ইন সকল নলেজ রাখতে হয়, যার কারণে প্রতিটা ফেজই মেইনলি কিউএদেরকে ইনভলভ থাকতে হয়। ওকে, এরপর নেক্সট স্টেপ হলো রিকোয়ারমেন্ট গ্যাদারিং। এই ফেজে মেইনলি ক্লায়েন্ট বা স্টেক হোল্ডারদের যে এন্ড ইউজারের যে রিকোয়ারমেন্টটা, তারা মেইনলি কি ধরনের ফাংশনালিটি চাচ্ছে সেইটা সম্পর্কে সেই ইনফরমেশন গুলো গ্যাদার করা হয় এবং অ্যানালাইসিস করা হয়। এবং এই ফেজে মেইনলি প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, ডেভেলপার এবং কিউএরা ইনভলভ থাকে। এরপরে মেইনলি ডিজাইন ফেজ, এবং ডিজাইন ফেজে মেইনলি সফটওয়্যার আর্কিটেকচার, তারপর সফটওয়্যার আর্কিটেকচার কি হবে, সফটওয়্যার ডেটা ফ্লো কি হবে, এবং বিভিন্ন ধরনের ডিজাইন এবং ডেটা ফ্লো ডায়াগ্রাম থাকে, ইউজার ইন্টারফেস ডিজাইন থাকে। এই সব কিছু মেইনলি এই ডিজাইন ফেজে করা হয়, এবং এই ফেজে মেইনলি ডেভেলপার এবং লিড সফটওয়্যার আর্কিটেক্ট যারা, তারা ইনভলভ থাকে এবং কিভাবে তাদের ফিডব্যাক দেয়, এবং তাদের থেকে মেইনলি সফটওয়্যার সম্পর্কে আরো বেটার আইডিয়া আইডিয়া নেয়। ওকে, এরপরে মেইনলি ডেভেলপমেন্ট ফেজ। এই ফেজে মেইনলি প্ল্যানিং, রিকোয়ারমেন্ট এন্ড ডিজাইন থেকে যে মেইন একটা আউটপুট আসতে হবে, মানে কোডিং এর যে পার্টটা, সেই পার্টটা মেইনলি ডেভেলপমেন্ট ফেজে করা হয়, এবং এটা মেইনলি ফুললি ইনভলভ থাকে সফটওয়্যার ডেভেলপার যারা, তারা।
সফটওয়্যারটা ফুললি ফাংশনাল কিনা এবং এন্ড টু এন্ড টেস্টিং এর মাধ্যমে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট প্রপারলি মিট করছে কিনা সেই সকল ভ্যালিডেশন করা হয় মেইনলি টেস্টিং ফেজে। এটাই মেইনলি কিউএ বা এসকিউ অটোমেশন ইঞ্জিনিয়ার অথবা কিউ অটোমেশন ইঞ্জিনিয়ার তাদের মেইন রেসপন্সিবিলিটি এই স্টেপটাতেই থাকে। এরপরে যখন সকল ধরনের টেস্টিং করার পরে কিউএ ভ্যালিডেশন করে যে সফটওয়্যারটি রিকোয়ারমেন্ট অনুসারে বিহেভ করতেছে এবং এটা প্রপারলি ফাংশনাল, এবং তাদের ভেরিফিকেশন পাওয়ার পরে মেইনলি ডিপ্লয়মেন্ট ফেজ শুরু হয়। এবং ডিপ্লয়মেন্ট ফেজ মানে হলো সফটওয়্যারটাকে লাইভে বা প্রোডাকশনে রিলিজ দেওয়া যাতে কাস্টমার বা এন্ড ইউজার ইউজ করতে পারে। এরপর এটা যখন এন্ড ইউজারের জন্য ডিপ্লয়মেন্ট করে দেওয়া হলো, এরপরে সর্বশেষ স্টেপটা হলো মেইনটেনেন্স। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা ইম্পর্টেন্ট ফেজ হলো মেইনটেনেন্স, কারণ একটা সফটওয়্যার কাস্টমার কাছে হ্যান্ড ওভার করার পরেও সেটাকে কন্টিনিউয়াসলি মেইনটেনেন্স করতে হয়। কারণ বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে, বিভিন্ন ইউজার বিভিন্ন ধরনের ফিচার ফেস করে সে আনকমফোর্টেবল ফিল করলে তখন সেটাকে মডিফিকেশন করার দরকার হইতে পারে, অথবা সেটাকে আরো ইমপ্রুভমেন্টের দরকার হইতে পারে এবং কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের দরকার হয়। যার কারণে মেইনটেনেন্স হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের সর্বশেষ স্টেপ। এই ক্ষেত্রে দেখা যায় ডেভেলপমেন্ট এন্ড ডিপ্লয়মেন্ট এই দুটো স্টেপ ছাড়া প্রতিটা স্টেপে কিউএদেরকে ইনভলভ থাকতে হয় এবং প্রোডাক্ট সম্পর্কে বেটার নলেজ নিতে হয়, এবং কিউরাই মেইনলি প্রোডাক্টের এন্ড টু এন্ড নলেজ থাকে এবং তারাই প্রোডাক্টের ওনার হিসেবে কাজ করে। ওকে, এরপরে আমরা দেখব সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাকচুয়ালি কি বা সফটওয়্যার টেস্টিং অ্যাকচুয়ালি কি। সফটওয়্যার টেস্টিং মূলত হলো যে একটা সফটওয়্যার যে প্রপারলি ফুললি ফাংশনাল কিনা এবং এটা ইউজারের জন্য তার যে রিকোয়ারমেন্ট ফাংশনাল এবং নন ফাংশনাল যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সবকিছু মিট করতেছে কিনা এবং এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিনা সেটাকে ভ্যালিডেশন করা। মেইনলি সফটওয়্যার টেস্টিং এর ভিতরে বেশ কিছু বিষয় ভ্যালিডেশন করা হয়, যেমন ইউজার এক্সপিরিয়েন্স বা ফাংশনাল টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ক্যাপাবিলিটি টেস্টিং এন্ড সিকিউরিটি টেস্টিং। এই সব কিছু মেইনলি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের এক একটা পার্ট হিসাবে কাজ করে। যেমন ইউজার এক্সপিরিয়েন্স হলো যে সফটওয়্যারটার ইউআই অথবা সফটওয়্যারটা কত দ্রুত রেসপন্স করতেছে, অথবা কোন একটা রিকোয়েস্ট করার পরে সেটা কি ইউজারের কাছে প্রপারলি শো করছে কিনা বা ইউজার এক্সপিরিয়েন্স কেমন, সেটা মেইনলি ইউজার এক্সপিরিয়েন্স টেস্টিং এ আইডেন্টিফাই করা হয়। এরপরে ফাংশনাল টেস্টিং এ মেইনলি ফিচারের যে ফাংশনালিটি সেটা প্রপারলি কাজ করতেছে কিনা সেগুলো ভেরিফাই করা হয়। যেমন আমরা যদি একটা লগ ইন ফিচারের সাথে তুলনা করি, লগ ইন ফিচারের ফাংশনালিটি হলো সে ইউজার নেম এবং পাসওয়ার্ড, একটা ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে সে লগ ইন হবে। এই লগ ইন হওয়াটা মেইনলি এর ফাংশনালিটি, সেটা যদি হয় তাইলে বোঝা যাবে যে এর ফাংশনালিটি কাজ করতেছে, আর না হলে এটা ফাংশনালিটি কাজ করতেছে না। ওকে, এরপরে আসে পারফরমেন্স টেস্টিং, যেটা মেইনলি হলো একটা সফটওয়্যার লার্জ নাম্বার অফ ইউজার যদি একসাথে ইউজ করে সেই ক্ষেত্রে সেই লার্জ নাম্বার অফ লোড নিতে পারে কিনা সেটা ভেরিফাই করা অথবা টেস্ট করা। এটাকে মেইনলি পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং অথবা স্ট্রেস টেস্টিং সবকিছুর ভিতরেই, মানে এই ক্যাটাগরির ভিতরেই পড়ে। পারফরমেন্স টেস্টিং এ মেইনলি ফাংশনালিটি ঠিক থাকতে পারে, এমন হতে পারে যে একটা সফটওয়্যার সে কম ইউজারে প্রপারলি ফাংশনালিটি কাজ করতেছে অথবা ইউজার এক্সপিরিয়েন্সও বেটার, কিন্তু যখন অনেক বেশি সংখ্যক ইউজার আসে সেই ক্ষেত্রে ফাংশনালিটি ঠিক থাকে না অথবা সার্ভিস এই লোড নিতে পারে না। সেই ক্ষেত্রে এই ইস্যুগুলো পারফরমেন্স টেস্টিং এর মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। যেমন অনেক সফটওয়্যার আছে যেগুলো মেইনলি অনেক লার্জ নাম্বার অফ ইউজারের জন্য তৈরি করা হয়। সেই ক্ষেত্রে এই প্রতিটা ইউজারকে প্রপারলি সুন্দরভাবে তাদের ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া এবং ফাংশনালিটি ঠিকঠাক ভাবে কাজ করা, সেটাই ভ্যালিডেট করা হয় যে প্রপারলি এইসব বিষয়ে সিস্টেম লোড নিতে পারে কিনা সেটা। ওকে, এরপরে কম্পাবিলিটি টেস্টিং মেইনলি
দেখা হয় যে একটা সফটওয়্যার বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম অথবা বিভিন্ন ধরনের ব্রাউজার অথবা বিভিন্ন ধরনের ডিভাইসে প্রপারলি অ্যাজ এক্সপেক্টেড বিহেভ করে কিনা। যেমন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, লিনাক্স অথবা ম্যাক, অথবা মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড, আইওএস। একইভাবে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে। এই কম্পাটিবিলিটি টেস্টিং এর ভিতরে মেইনলি দেখা হয় যে যত ধরনের ডিভাইস আছে সবগুলোতে সিস্টেমটা প্রপারলি অ্যাজ এক্সপেক্টেড কাজ করতেছে কিনা। এরপরে সিকিউরিটি টেস্টিং এ মেইনলি ইউজারের ডেটা প্রপারলি সিস্টেম কিভাবে সিকিউর ভাবে রাখতেছে সেসব বিষয়, অথবা কোনো হ্যাকার যদি সিস্টেমে হ্যাক করতে চেষ্টা করে সেই ক্ষেত্রে সেটাকে প্রপারলি প্রোটেক্ট করতে পারবে কিনা, এই সকল বিষয় সিকিউরিটি টেস্টিং এ দেখা হয়। এবং টেস্ট ম্যানেজমেন্ট মেইনলি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা বিষয়, কারণ এই যত ধরনের টেস্টিং টাইপ আছে সবগুলো বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে, টেস্ট কেসের মাধ্যমে ম্যানেজ করা হবে। সেটাকে একটা অর্গানাইজ ওয়েতে রাখা, সেটি হলো টেস্ট ম্যানেজমেন্ট। ওভারঅল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হলো একটা সফটওয়্যার কোয়ালিটি এনশিওর করা। এটা ইন্ড ইউজারের কাছে হ্যান্ড ওভার করার আগে তাদের রিকোয়ারমেন্ট প্রপারলি ফুলফিল হয়েছে কিনা, এবং সফটওয়্যারটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিনা, এবং সকল ধরনের এনভায়রনমেন্টে অ্যাজ এক্সপেক্টেড বিহেভ করবে কিনা সেটাকে এনশিওর করাই মেইনলি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের মেইন পারপাস। ওকে, এরপরে আমরা দেখবো সফটওয়্যার টেস্টিং এর কি কি ধরনের টাইপ আছে। মেইনলি সফটওয়্যার টেস্টিং এর দুই ধরনের মেইন টাইপ, একটা হলো ম্যানুয়াল টেস্টিং আর একটা হলো অটোমেশন টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং এর ভিতরে মেইনলি হিউম্যান ইন্টারাকশন বা একটা কিউএ ইঞ্জিনিয়ার সে ম্যানুয়ালি যেই টেস্ট গুলো করে থাকে সেটাকে ম্যানুয়াল টেস্টিং বলে। এবং অটোমেশন টেস্টিং হলো ওই সেম সেম টেস্টিং গুলোই বা সেম টেস্ট কেস গুলোই কোন একটা অটোমেটেড টুলস এর মাধ্যমে করা, যেই ক্ষেত্রে কোনো ইউজার ইন্টারাকশন থাকবে না, সেটা অটোমেটিক পারফর্ম হবে। এটাকে মেইনলি অটোমেশন টেস্টিং বলে। এবং অটোমেশন টেস্টিং এর জন্য অনেক ধরনের টুলস আছে বা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেগুলোকে ফলো করে অটোমেশন টেস্টিং করা হয়। এগুলা মেইনলি ডিটেলস আমরা আরো জানবো পরে। ওকে, ম্যানুয়াল টেস্টিং মেইনলি আবার তিন ধরনের: হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স এন্ড গ্রে। হোয়াইট বক্স হলো যে যেই টেস্টিং করতেছে তার কোডিং আর্কিটেকচার অথবা কোডিং নলেজ সম্পর্কে আইডিয়া আছে। এবং ব্ল্যাক বক্স হলো যে টেস্ট করতেছে তার কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, মেইনলি ফিচারটা কিভাবে ডেভেলপ করা হয়েছে, এর ব্যাকএন্ডে কিভাবে লজিক আছে এই সম্পর্কে তার কোনো নলেজ নাই। সে শুধু জানে যে সফটওয়্যারটার রিকোয়ারমেন্টটা কি, সে এক্সপেক্টেড বিহেভিয়ার কি হওয়া উচিত সেটা সে জানে। এবং গ্রে বক্স টেস্টিং হলো যে ইউজার টেস্ট করতেছে সে হইতে পারে কোন একটা কিউ ইঞ্জিনিয়ার হইতে পারে অথবা ডেভেলপার হইতে পারে, যে টেস্ট করতেছে সে কোডিং সম্পর্কে অথবা ব্যাকএন্ড লজিক সম্পর্কে তার কিছু আইডিয়া আছে কিন্তু সে ফুললি জানে না। মানে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স এই দুইটার মাঝামাঝি পর্যায়ে। মেইনলি ডেভেলপাররা যদি কোনো টেস্টিং করে থাকে সেটাকে হোয়াইট বক্স টেস্টিং বলা হয়। আর যদি একজন কিউএ ইঞ্জিনিয়ার, ম্যানুয়াল কিউএ ইঞ্জিনিয়ার, যার কোডিং বা ব্যাকএন্ড লজিক সম্পর্কে কোনো আইডিয়া নেই, যার শুধু সে রিকোয়ারমেন্টটা জানে এবং ফিচার সম্পর্কে আইডিয়া আছে এবং সে ওই রিকোয়ারমেন্ট অনুসারে টেস্টিং করতে থাকে, তখন সেটাকে বলে ব্ল্যাক বক্স টেস্টিং। এবং গ্রে বক্স হইতে পারে ডেভেলপার অথবা কিউএ, যার দুইটা সম্পর্কে একটা মিডল পর্যায়ে নলেজ আছে। ওকে, দেন ব্ল্যাক বক্স টেস্টিং এর ভিতরে দুই ধরনের মেইন টেস্টিং, একটা হলো ফাংশনাল টেস্টিং, একটা হলো নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল মেইনলি হলো একটা সিস্টেমের যে ফিচার গুলো আছে, ফিচার গুলোর যে ফাংশনালিটি ওটা কিভাবে বিহেভ করা উচিত সেই ফাংশনালিটিকে ভ্যালিডেট করা। যেমন রেজিস্ট্রেশন ফিচার যদি আমরা বলি, সেই ক্ষেত্রে ওই জায়গায় ইউজারের সকল ইনফরমেশন দেওয়ার পরে যদি রেজিস্টার আর সাবমিট বাটনে ক্লিক করে, তাহলে তার ফাংশনালিটি হবে যে ইউজারের সকল ডেটা যদি ভ্যালিড থাকে তাইলে সে ইউজারটা রেজিস্টার হয়ে যাবে। এইটা হলো একটা ফাংশনালিটি। এবং এই ফাংশনালিটির ভিতরে আবার বেশ কিছু পার্ট আছে,
যেমন সেটা হইতে পারে ইউনিট, অথবা সেটা হইতে পারে ইন্টিগ্রেশন, অথবা সেটা হইতে পারে সিস্টেম। ইউনিট টেস্ট আমরা বলতে পারি যে একটা ফিচারে ছোট ছোট যে সাব ইউনিট আছে, যেমন আমরা যদি লগ ইন অথবা রেজিস্ট্রেশন ফিচারের সাথে কম্পেয়ার করি, লগ ইনের ভিতরে ইউজার নেম একটা ইনপুট থাকে, পাসওয়ার্ড একটা ইনপুট থাকে, এবং লগ ইন বাটন একটা ইনপুট থাকে। এইগুলাকে এক একটাকে আমরা ইউনিট হিসেবে কম্পেয়ার করতে পারি। যেমন ইউজার নেম ইনপুট, এটা একটা ইউনিট, পাসওয়ার্ড বাটন, পাসওয়ার্ড ইনপুট, এটা একটা ইউনিট, এবং একইভাবে লগ ইন অথবা রেজিস্ট্রেশন বাটন, সেটাও একটা ইউনিট। এবং ইন্টিগ্রেশন হলো অনেকগুলো ইউনিটের কম্বিনেশন, এবং সিস্টেম হলো অনেকগুলো ফিচারের কম্বিনেশন। যেমন একটা সিস্টেমের ভিতরে অনেক ফিচার থাকবে, সবগুলা ফিচারকে একত্রে কম্বিনেশন আকারে যে টেস্টিং হবে, যেমন লগ ইন, রেজিস্ট্রেশন, অথবা যদি ই কমার্স কোন একটা সিস্টেমের কথা বলি, সেই ক্ষেত্রে প্রোডাক্ট পেজ থাকবে, কার্ড পেজ থাকবে, অথবা প্রোডাক্ট অর্ডার করার জন্য ফাংশনালিটি থাকবে। সবগুলোকে একত্রে হলো একটা সিস্টেম বলবে, এবং এই সিস্টেমটাকে টেস্ট করা হলো সিস্টেম টেস্ট হিসেবে আইডেন্টিফাই হবে। ওকে, এরপরে ইন্টিগ্রেশন টেস্টিং এর ভিতরে ইনক্রিমেন্টাল, নন ইনক্রিমেন্টাল টেস্টিং আছে। এগুলো মেইনলি কিউএ, ম্যানুয়াল কিউএ দ্বারা তারা এইসব প্রতিটা যে টেস্টিং টাইপ এবং এদের যে স্বীকৃত ডেফিনেশন অর্থাৎ টার্মিনোলজি আছে, সেই হিসাবে তারা মেইনলি টেস্টিং করে থাকে। এটা এখন সব ইন টু ইন সব জানাটা মেইন ইম্পর্টেন্ট না, জাস্ট শুধুমাত্র আইডিয়া নেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। ওকে, এরপরে নন ফাংশনাল টেস্টিং এর ভিতরে মেইনলি হলো এই জায়গায় ফাংশনালিটি দেখা হয় না, এই জায়গায় মেইনলি সিস্টেমের পারফরমেন্স, ইউজিবিলিটি, কম্পেটিবিলিটি কেমন, এইসব বিষয়ে টেস্ট করা হয়। যেমন একটা পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে লোড টেস্ট, স্টেজ, স্কেবিলিটি, স্টেবিলিটি, এইসব বিষয়ে দেখা হয় যে একটা সিস্টেম লার্জ নাম্বার অফ ইউজার যদি একই সাথে ইউজ করে, সেই ক্ষেত্রে সেই সিস্টেমটা কি প্রপারলি সবাইকে ডেটা সার্ভ করতে পারে কিনা, বা সবাইকে হ্যান্ডেল করতে পারে কিনা, সেই বিষয়ে দেখা হয়। এবং ইউজিবিলিটিতে মেইনলি দেখা হয় যে ওই সিস্টেমটার কতটা ইউজার ফ্রেন্ডলি, এবং সেই সিস্টেমটা এমন কিনা যে কোন একটা রিকোয়েস্ট করলে বা কোন একটা ইনপুটে ক্লিক করলে সেটা খুবই স্লো বিহেভ করতেছে, অথবা সেটা রেসপন্স দিতে টাইম লাগতেছে। এইসব বিষয়ে মেইনলি ইউজিবিলিটি এবং কম্পেটিবিলিটির ভিতরে ওই যে যেটা আমি আগে বলছিলাম, যে বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের ব্রাউজার, এই সকলে প্রপারলি সুন্দরভাবে সার্ভ করতেছি কিনা, অ্যাজ এক্সপেক্টেড সার্ভ করতেছি কিনা, সেটাকে ভ্যালিডেট করা হলো এই ধরনের নন ফাংশনাল টেস্টিং এর ভিতরে পড়ে। ওকে, এইটা হলো ওভারঅল সফটওয়্যার টেস্টিং এর বিভিন্ন ধরনের টাইপের একটা ধারণা। একজন ম্যানুয়াল কিউএ অথবা এসকিউ অটোমেশন ইঞ্জিনিয়ার যেই হোক, তাকে এইসব বিষয়ে তার কমপ্লিট একটা নলেজ থাকতে হবে, কারণ সে যেহেতু কোন একটা সিস্টেম টেস্ট করবে, তার ওই সিস্টেম টেস্টের কি ধরনের ভাবে টেস্ট করা যায় সেই সম্পর্কে নলেজ থাকতে হবে। ওকে, এরপরে আমরা মেইনলি আসবো যে অটোমেশন টেস্টিং অ্যাকচুয়ালি কি এবং অটোমেশন টেস্টিং কিভাবে করতে হয়। তো অটোমেশন টেস্টিং হলো যে ম্যানুয়ালি যেই টেস্ট গুলো করা হয় সেটাকে জাস্ট অটোমেট করা, বা কোন একটা টুলস এর মাধ্যমে, কোন একটা স্ক্রিপ্টিং বা কোন একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেটাকে অটোমেট করা, যেটা কোনো হিউম্যান ইন্টারাকশন ছাড়াই হবে। যেমন আমি যদি লগ ইন রেজিস্ট্রেশনের কথা চিন্তা করি, যেমন লগ ইনের জন্য একটা সিনারিও হইতে পারে যে ভ্যালিড ইউজার নেম, ভ্যালিড পাসওয়ার্ড, দেন লগ ইন বাটনে ক্লিক। এবং আরেকটা সিনারিও হইতে পারে ইনভ্যালিড ইউজার নেম, ইনভ্যালিড পাসওয়ার্ড, ক্লিক। এভাবে বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে বিভিন্ন টেস্ট কেস তৈরি করে সাধারণত টেস্টিং করতে হয়। সেই ক্ষেত্রে এই যে একটা সিনারিও, এই সিনারিও গুলো যদি আমরা কোন একটা এসকিউ ইঞ্জিনিয়ার সে ম্যানুয়ালি পারফর্ম করে, ম্যানুয়ালি সে ইউজার নেম ফিল্ডের ভিতরে একটা ডেটা দিল, অথবা পাসওয়ার্ড ফিল্ডে একটা ডেটা দিল, এবং সর্বশেষে লগ ইন বাটনে ক্লিক করলো, এই ম্যানুয়ালি যে পারফর্ম করলো সেটা হলো ম্যানুয়াল টেস্টিং হিসেবে আইডেন্টিফাই হবে। এবং এই সেম কাজটাই যদি কোনো অটোমেশন টুলস এর মাধ্যমে করা হয়, যে এটা অটোমেটিক এই কাজটা করবে কোনো হিউম্যান ইন্টারাকশন ছাড়া, এবং সে ভ্যালিডেট করবে যে এই যে প্রতিটা অ্যাকশনের পরে এক্সপেক্টেড বিহেভিয়ার হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা। যদি না হয় সেই ক্ষেত্রে সেই টেস্টটাকে ফেল হিসেবে আইডেন্টিফাই করবে, এবং হইলে পাস হিসেবে আইডেন্টিফাই করবে। এই বিষয়টাকে মেইনলি অটোমেশন টেস্টিং হিসেবে বলা হয়। এবং
অটোমেশন টেস্টিংটা মেইনলি ম্যানুয়াল টেস্টিং থেকে ফাস্টার হয় এবং এর বেশ কিছু সুবিধা আছে, সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। আচ্ছা, অটোমেশন টেস্টিং এর জন্য শুরুতে আমাদের ডিফাইন করতে হবে স্কোপ। অটোমেশন টেস্টিং এর যে কি স্কোপ, স্কোপ মানে এই জায়গায় অনেক ফিচার থাকে একটা সিস্টেমে এবং প্রতিটা ফিচারে আবার অনেক সাব ইউনিট থাকে। মেনলি কোন কোন ফিচার টেস্টিং করতে হবে, অটোমেশন টেস্টিং এর আন্ডারে নিয়ে আসতে হবে, সেটার স্কোপটা আইডেন্টিফাই করতে হবে শুরুতে। তারপর হলো টুলস সিলেকশন, কারণ অটোমেশনের জন্য মার্কেটে অনেক ধরনের টুলস, অনেক ধরনের টেকনোলজি আছে। তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের একটা প্রেফারেবল টুলস সিলেকশন করতে হবে। এরপরে মেনলি হলো প্ল্যান, ডিজাইন এন্ড ডেভেলপ। যে যে টুলস সিলেকশন হইলো এবং স্কোপ আইডেন্টিফিকেশন হইলো, এরপরে মেনলি ডিজাইন এন্ড ডেভেলপের ক্ষেত্রে মেনলি ওই যে টেস্ট কেস আছে সেই টেস্ট কেস গুলোকে প্রপারলি স্ক্রিপ্টিং এর মাধ্যমে ডেভেলপ করা। এবং যখন ডেভেলপ করা হয়ে গেল, সর্বশেষে টেস্ট এক্সিকিউশন, মানে টেস্টটাকে রান করা এবং এটাকে মেনটেনেন্স লাগবে। কারণ হলো যেহেতু সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হবে, সেক্ষেত্রে ফিচারও প্রতিনিয়ত আপডেট হবে। ফিচার আপডেট হইলে টেস্ট কেসের যে স্টেপ গুলো সেটাও আপডেট হইতে পারে। সেক্ষেত্রে এই অটোমেশন টেস্টিংও প্রতিনিয়ত মেনটেনেন্স করতে হবে এবং আপডেট করতে হবে। ওকে, এটা হলো অটোমেশন টেস্টিং প্রসেস সম্পর্কে একটা ওভারভিউ। আচ্ছা, এরপরে আমরা দেখি যে অটোমেশন টেস্টিং কেন ম্যানুয়াল টেস্টিং থেকে বেটার এবং কেন এটাকে আমরা বেশি প্রেফার করব। অটোমেশন টেস্টিং মেইনলি অনেক ফাস্টার এবং রিলায়েবল। ফাস্ট মানে একটা হিউম্যান, কোন একটা ম্যানুয়াল এসপি অটোমেশন ইঞ্জিনিয়ার সে যদি কোনো একটা টেস্ট কেস পারফর্ম করতে যায়, তার যদি 5 মিনিট সময় লাগে, সেই সেম টেস্ট কেস কয়েক সেকেন্ড অথবা খুবই অল্প সময়ের ভিতরে অটোমেশন টেস্টিং এর মাধ্যমে সেটাকে কমপ্লিট করা সম্ভব। এবং রিলায়েবল, কারণ এটা হলো ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। রিইউজেবল, কারণ এই অটোমেশন টেস্টিং এর যে স্ক্রিপ্ট অথবা যে টুল সেটাকে বারবার রিইউজ করা যাবে, এটাকে নিজেদের মতো করে মডিফাই করা যাবে। এরপর ইমপ্রুভ অ্যাকুরেসি, অটোমেশন টেস্টিং এর মাধ্যমে কোন একটা সিস্টেমের ইস্যু থাকলে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই ইস্যুটাকে ফিক্স করে ডে বাই ডে টেস্ট কেসের যেই ফেইলিওর রেট সেটাকে ইমপ্রুভ করা যাবে। এরপর সেভ টাইম, যেহেতু ম্যানুয়াল টেস্টিং করতে অনেক সময় লাগে, যদি ধরা হয় ফিচার 100টা টেস্ট আছে এবং প্রতিটা টেস্ট একটা হিউম্যান ম্যানুয়াল কি অটোমেশন ইঞ্জিনিয়ার সে পারফর্ম করে, সেক্ষেত্রে তার 2 মিনিট লাগবে, সেক্ষেত্রে তার 100টার জন্য 200 মিনিট সময় লাগবে। এই সেম কাজটাই, সেম টেস্টিংটাই কোন একটা অটোমেশন টুলস এর মাধ্যমে খুবই অল্প সময়ের ভিতরে পারফর্ম করা যাবে এবং যেটা অনেক টাইম সেভিং হবে। এরপরে রিডিউস হিউম্যান জেনারেটেড এরর। সাধারণত টেস্টিং করাটা, ম্যানুয়াল টেস্ট করাটা একটু মনোটোনাস বিষয়। যে কোন একটা হিউম্যান যদি একই কাজ সে বারবার করতে থাকে, সেক্ষেত্রে সেটাকে ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। হইতে পারে অনেক একটা সিম্পল ফিচার, সেটাও বারবার ম্যানুয়াল করার কারণে একটা হিউম্যান মনোটোনাস ভাব তৈরি হওয়ার কারণে তখন ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু অটোমেশন টেস্টিং সেটা এই পসিবিলিটি নাই, যত খুশি ততবার রান করা যাবে এবং এটাকে অ্যাকুরেটলি প্রতিবার রিলেভেল একটা আউটপুট পাওয়া যাবে এবং খুবই কম সময়ের ভিতরে আউটপুটটা পাওয়া যাবে এবং সেটা অনেক টাইম সেভিং হবে। এবং এটা সাপোর্ট করে রিপিটিটিভ টেস্ট কেস এক্সিকিউশন, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ কোন একটা ফিচার, কিছু ফিচার থাকে যেগুলো মেইনলি সিম্পল এবং সেটাকে বারবার কন্টিনিউয়াসলি টেস্ট করা দরকার হয়। আহ, কারণ একটা সাধারণত যখন মেইনটেনেন্স ফেজে থাকে একটা সফটওয়্যার, তখন একটা ছোট ইন্টার সিস্টেমটাকে টেস্ট করে তারপরে সেটাকে এন্ড ইউজারের কাছে ডেলিভার করা হয়। তো সেই ক্ষেত্রে ইন্টার পুরো সিস্টেমটাকে টেস্ট করার জন্য ওই ম্যানুয়াল যে ইফোর্টটা লাগে সেটাকে অনেকাংশে কমায় দেয় অটোমেশন টেস্টিং। এই কারণে মেইনলি ম্যানুয়াল টেস্টিং অবশ্যই দরকার, কিন্তু অটোমেশন টেস্টিংটা মেইনলি ম্যানুয়াল টেস্টিং এর টাইম ইফোর্ট অনেকটা ইমপ্রুভ করে এবং এর ফলে টেস্টিং অ্যাকুরেসি অনেক বৃদ্ধি পায়।
ওকে, এরপরে একজন এসকিউ অটোমেশন ইঞ্জিনিয়ার হইতে হলে তার রোডম্যাপটা কি হবে সেটা যদি আমরা দেখি। আচ্ছা, শুরুতেই একজন অটোমেশন ইঞ্জিনিয়ার তার বেসিক টেস্টিং এর যে বেসিক প্রিন্সিপাল গুলো সেগুলো জানা থাকতে হবে, যে সফটওয়্যার টেস্টিং কি, সফটওয়্যার টেস্টিং এর কি ধরনের টেস্ট এবং অটোমেশন টেস্টিং এর টাইপস গুলো কি কি, এই বেসিক প্রিন্সিপাল গুলো অবশ্যই জানতে হবে। যেমন শুরুতে আমি সফটওয়্যার টেস্টিং এর টাইপ সম্পর্কে আলোচনা করছিলাম, যে এই জায়গায় যত ধরনের টেস্টিং টাইপ আছে সবগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। এগুলো মেনলি থিওরিটিক্যাল নলেজ, এবং এই নলেজ গুলোকেই সে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবে। যার কারণে অবশ্যই বেসিক্স অফ টেস্টিং জানা থাকতে হবে। এরপরে মেনলি প্রোগ্রামিং নলেজ, ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, কারণ যেহেতু অটোমেশনের জন্য যে টুলস গুলো ইউজ করা হয় সেগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্ক্রিপ্ট গুলো করতে হয়। তো যার কারণে এক্ষেত্রে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নলেজ জানা থাকতে হবে। মেনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক যে প্রিন্সিপাল নলেজটা সেটা অবশ্যই থাকতে হবে, অ্যাডভান্স লেভেলের না হইলেও অবশ্যই মেইন কনসেপ্ট, প্রোগ্রামিং এর যে মেইন কনসেপ্ট গুলো সেগুলো জানা থাকতে হবে। এবং এই ক্ষেত্রে মেইনলি পপুলার অটোমেশনের জন্য যে পপুলার ল্যাঙ্গুয়েজ গুলো আছে, জাভা, জাভা স্ক্রিপ্ট আর পাইথন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে প্রপারলি ভালোভাবে আয়ত্তে নিতে হবে এবং ওই ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সিলেকশন করে আগাইতে হবে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রিন্সিপাল বা বেসিক নলেজটা নেওয়ার পরে তার হলো অটোমেশন টুলস সম্পর্কে একটা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া নিতে হবে এবং ভালোভাবে আয়ত্ত করতে হবে। অটোমেশন টুলস এর ভিতরে যেমন সেলেনিয়াম, এপিএম, সাইপ্রেস, প্লেরাইট এরকম বহু টুলস আছে। এগুলো একটা মিলে অটোমেশন লাইব্রেরি বলা হয়। তো যে কোনো একটা ইনিশিয়াল লেভেলে যে কোনো একটা কে আয়ত্ত নিতে হবে, তারপরে একটা আয়ত্ত নিলে মেনলি একাধিক সম্পর্কে এই আয়ত্ত নেওয়া সহজ হয়ে যাবে, কারণ যেহেতু অনেকটা সিমিলার টাইপের কনসেপ্ট, যার কারণে এই যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আয়ত্তে নিতে হবে। এরপরে মেইনলি ফ্রেমওয়ার্কের সাথে মানে লাইব্রেরির সাথে ফ্রেমওয়ার্ক নিতে হবে। যেমন এই জায়গায় যেমন আমি কিছু পপুলার ফ্রেমওয়ার্কের কথা উল্লেখ করেছি, টেস্ট এনজি, জে ইউনিট, পাই টেস্ট। টেস্ট এনজি, জে ইউনিট এগুলো মেইনলি জাভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে, এবং পাই টেস্ট মেইনলি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ওই ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ককে শিখতে হবে এবং আয়ত্ত করতে হবে। এরপরে মেইনলি হলো অটোমেশনের কিছু অ্যাডভান্স টপিক আছে, যেমন বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট এবং টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এগুলো মেইনলি থিওরিটিক্যাল কনসেপ্ট, এবং এই কনসেপ্ট গুলো দিয়েই মেইনলি অটোমেশনের ফ্রেমওয়ার্ক এবং টেস্ট কেস গুলোকে মেনটেন্স মনিটর করতে হয়। প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে অটোমেশন লাইব্রেরি, এরপরে অটোমেশন ফ্রেমওয়ার্ক। এগুলো আয়ত্ত করার পরে মেইনলি যেখানে একটা অ্যাডভান্স অটোমেশনের টপিক, অটোমেশনের কনসেপ্ট সম্পর্কে আইডিয়া নিতে হবে। এরপরে এপিআই টেস্টিং সম্পর্কেও নলেজ থাকতে হবে, কারণ অনেক সময় অটোমেশন টেস্টিং এ মেইনলি এপিআই টেস্টিং, ইউআই টেস্টিং দুটেই কভার করা হয়। আচ্ছা, এরপরে মেইনলি হলো ভার্সন কন্ট্রোল অবশ্যই লাগবে, কারণ হলো এই যে অটোমেশনের স্ক্রিপ্ট গুলো সেটাকে অবশ্যই মাল্টিপল, একটা টিমে মাল্টিপল কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার থাকবে, তাদের সবার কন্ট্রিবিউশন মিলেই তো একটা প্রজেক্ট বিল্ড হবে। সেই ক্ষেত্রে অবশ্যই ভার্সন কন্ট্রোলের জন্য গিট, গিটহাব অথবা এই সিমিলার টাইপের যেই ভার্সন কন্ট্রোল গুলো আছে সেইগুলোর নলেজ নিতে হবে। এরপরে সিআইসিডি এবং জেনকিন্স সম্পর্কে নলেজ রাখতে হবে, কারণ তাইলে এই অটোমেশন যেই প্রজেক্টটা থাকবে সেটাকে অটোমেটেড ভাবে রান করা পসিবল হবে, হিউম্যান ইন্টারাকশন আরো অনেকটা কমে যাবে জেনকিন্সের আইডিয়া নিলে। মেনলি আচ্ছা, আমরা ওভারভিউ যদি করি তাহলে ইনিশিয়ালি এসকি অটোমেশন ইঞ্জিনিয়ারিং রোডম্যাপ যেটা হবে সেটা হলো বেসিক টেস্টিং প্রিন্সিপাল জানা থাকতে হবে, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা সিলেক্ট করতে হবে, এরপরে অটোমেশন লাইব্রেরি এবং অটোমেশন ফ্রেমওয়ার্ক, এর সাথে যে কোনো অটোমেশনের কনসেপ্ট, এপিআই টেস্টিং এবং সর্বশেষ ভার্সন কন্ট্রোল। এই প্রসেসে যদি আগানো হয় তাহলে একজন এসকি অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া যাবে। ওকে, এরপরে যদি আমরা ক্যারিয়ার পাথ এবং গ্রোথ অপরচুনিটি দেখি, মেইনলি এসকিউ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে ফুল টাইম জব অপরচুনিটি আছে, রিমোট জব করা যাবে, অথবা ফ্রিল্যান্সিং অপরচুনিটি আছে।
এবং আমাদের বাংলাদেশে যত ধরনের সফটওয়্যার কোম্পানিগুলো আছে মেইনলি সবগুলোতেই অটোমেশন অথবা ম্যানুয়াল কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে লোক নেওয়া হয়। সেই ক্ষেত্রে ইনিশিয়াল লেভেলে জুনিয়র এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অপরচুনিটি আছে। এরপরে মেনলি সিনিয়র লেভেল, লিড লেভেল এন্ড ম্যানেজার লেভেল পর্যন্ত যাওয়ার অপরচুনিটি আছে। আচ্ছা, এইখানে মেনলি স্যালারি রেঞ্জ যথেষ্ট হ্যান্ডসাম লেভেলেরই পাওয়া যায় বাংলাদেশ এবং ইউএসএ, ইউকে, কানাডা আর আউটসাইড বাংলাদেশে। সেই ক্ষেত্রে মেনলি ডেভেলপারের সম পরিমাণেই পাওয়া যায় স্যালারি রেঞ্জ, যার শুধুমাত্র এটা স্কিল এবং কোম্পানি টাইপের উপরে ভ্যারি করে অনেকটা। ওকে, এইটা হলো ওভারঅল একটা আইডিয়া। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল। ধন্যবাদ স্যার আপনাকে। অডিয়েন্স থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা মাইক অন করে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি সাইফুল ইসলাম উত্তর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সিএসসি থার্ড সেমিস্টার। স্যার আমার হচ্ছে লজিক্যালি জিনিসগুলো খুব ভালো বুঝি, বা লজিক্যাল অপারেশন বা ফাংশনালিটি, কিন্তু আমার কাছে কোডিং করতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমার যে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং, এখানে কিরকম অপরচুনিটি অথবা এটা ভবিষ্যৎ কিরকম আমার জন্য? ওকে, আপনার যদি কোডিং রিলেটেড বিষয়টাকে একটু কম ইন্টারেস্ট লাগে সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে জাস্ট ম্যানুয়াল টেস্টিং এর যে বিষয়টা, ম্যানুয়ালি ইফোর্ট যতগুলো আছে এইগুলো এই সেক্টরটাতে মেইনলি আপনি চাইলে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে এইখানে অপরচুনিটি আছে, কিন্তু মেইনলি অটোমেশন সম্পর্কে আইডিয়া থাকলে সেক্ষেত্রে ধরেন মার্কেটটা আরো বড় হয়, কারণ কিউএ সেক্টর এখন যেহেতু আরো ডাইনামিক হইতেছে, যার কারণে অটোমেশন ফোকাস হইতেছে কোম্পানিগুলো, এবং তারা ম্যানুয়ালের পাশাপাশি তারা এটাও ডিমান্ড করে যে অটোমেশন সম্পর্কেও যাতে একটা কিউ ইঞ্জিনিয়ারের নলেজ থাকে। সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি ম্যানুয়াল কিউ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন যদি চেষ্টা করেন। সেই ক্ষেত্রে হয়তো বা অটোমেশনটা যতটা আয়ত্তে নেওয়া যায় সেটা ভালো, কিন্তু ম্যানুয়াল অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবেও অপরচুনিটি আছে এবং অনেক জব অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ফিচার টেস্ট করা অথবা ম্যানুয়ালি এপিআই টেস্ট করা, ডেটাবেস টেস্ট করা, পারফরমেন্স টেস্ট করা, এগুলো কিন্তু মেইনলি ম্যানুয়াল টেস্টিং এর ভিতরেই পড়ে এবং মোটামুটি এই জায়গায় ভালো স্কোপ আছে। সেটাতে এই সব বিষয়গুলোতে আপনি তাহলে টার্গেট করে আগাইতে পারেন। হ্যালো, হ্যাঁ, আপনার কি আইডিয়া হয়েছে? জি কোশ্চেন স্যার, আছে? শুনতে পাচ্ছি। আহ, আচ্ছা, আর কোশ্চেন আছে কোনো? স্যার জানতে চাচ্ছিলাম যে এটা কেরিয়ারে মানে কিরকম স্যালারি রেঞ্জ, বা এটা দেখা যায় যে যারা প্রোগ্রামিং করবে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, বা ওদের থেকে আমি আবার কতটুকু পিছিয়ে পড়বো, বা এরকম। আর হচ্ছে ছোটবেলা থেকে আমার একটু ওই যে মোবাইল বা এইসব বিভিন্ন বিষয়ে একটু ভালো নলেজ, বা এসব কিভাবে কাজ করে এগুলা এগুলা হুম, এগুলো যেহেতু একটু ইন্টারেস্ট ছিল, এই জন্য আমি সিএসসি তে আসি। কিন্তু আমার কাছে মানে কোডিংটা একেবারে মানে আম, ওই যে থিঙ্কিংটা করা আমার জন্য মানে ডিফিকাল্ট, বাট ফাংশনালিটি টেস্টিং বা এগুলো আমার কাছে ভালো লাগে। এবং বর্তমানে আমি একটা জবে আছি ইআরপি সিস্টেমে, একটা কোম্পানিতে এমআইএস। হ্যাঁ, জি স্যার, এমআইএস রিলেটেড জবে আছি। তো ওখানে আমার কাজটা হলো জাস্ট আসলে বলা যায় ডাটা এন্ট্রি অপারেটরের মতোই অনেকটা। জাস্ট কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে কিছু সাপোর্ট দেই, এই আর কি, এরকম। আচ্ছা, আপনি তাহলে ম্যানুয়াল টেস্টিং ক্ষেত্রেও ক্যারিয়ার করতে পারবেন এবং এই ক্ষেত্রে মোটামুটি আছে, অনেক অপরচুনিটি আছে। জাস্ট হলো আপনাকে ম্যানুয়াল টেস্টিং এর ভিতরে ওই ম্যানুয়াল টেস্টিং এর যত ধরনের টাইপ আছে এইগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে, এবং এর পাশাপাশি কিভাবে এপিআই টেস্ট করতে হয় অথবা কিভাবে ডেটাবেস টেস্ট করতে হয়
এবং পারফরমেন্স অথবা সিস্টেমের লোড টেস্ট কিভাবে করতে হয়, এগুলোতে মেইনলি কিন্তু আপনার প্রোগ্রামিং লাগবে না। এই বিষয়গুলোতে আপনি নলেজ নিতে পারেন, এবং এগুলো আপনি চেষ্টা করলে ম্যানুয়াল টেস্টিং এর সাথে সাথে এইসব বিষয়তে যদি আয়ত্ত করতে পারেন, তাইলে মেইনলি আপনার আরো ভালো ক্যারিয়ার অপরচুনিটি আছে ম্যানুয়াল টেস্টিং হিসেবে। স্যার ইন্টার্নশিপের জন্য অটোমেশনে কি কি জানা থাকা লাগবে? ইন্টার্নশিপের জন্য আপনি যদি ম্যানুয়াল কিউএ হিসেবে করেন, অ্যাপ্লাই করেন বা ম্যানুয়াল পজিশনের জন্য, সেই ক্ষেত্রে অটোমেশনটা খুব একটা দরকার হবে না। কিন্তু ওভারঅল যদি অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে যান, সেক্ষেত্রে অবশ্যই অটোমেশন লাগবে। কিন্তু ওভারঅল আপনি জাস্ট ম্যানুয়ালকে ফোকাস করেও আপনার অপরচুনিটি আছে, এবং অনেক জব অ্যাভেলেবেল আছে। না, বুঝতে পারছি, মানে ফাংশনাল বা অটোমেশনের ক্ষেত্রে ইন্টার্নশিপ বা জবের ক্ষেত্রে মানে কি কি জানা থাকা লাগবে প্রিরিকুইজিটের? মানে ম্যানুয়াল টেস্টিং হিসেবে না, ফাংশনাল টেস্টিং বা অটোমেশন অটোমেশন টেস্টিং এর জন্য আপনাকে প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কারণ অটোমেশন টুলস মেইনলি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে জাভা, তারপরে পাইথন অথবা জাভা স্ক্রিপ্ট, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। এরপর ওই ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা লাইব্রেরি অর ফ্রেমওয়ার্ক, আমি যদি রোড ম্যাপটাতে আসি, এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেকশনের পরে যে কোনো একটা লাইব্রেরি সিলেক্ট করতে হবে, কারণ আপনার মেইনলি একটা লাইব্রেরি হলো ওটা অটোমেশন টুলস হিসেবে মেইনলি কাজ করে। তো সেই ক্ষেত্রে সেলেনিয়াম, এপিয়াম, সাইপ্রেস, প্লেরাইট, এগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, যেমন সেলেনিয়াম জাভা স্ক্রিপ্ট, পাইথন সবগুলোই সাপোর্ট করে। সাইপ্রেসটা জাভা স্ক্রিপ্টের, প্লেরাইটও জাভা স্ক্রিপ্টের। তো আপনি যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ওই ল্যাঙ্গুয়েজের আপনার যে কোনো একটা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক জানতে হবে। এগুলো জানলেই মেনলি আপনি অটোমেশন কিউ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। সেলেনিয়াম, এপিএম এগুলো কি আগে থেকে জানতে হবে নাকি এগুলো শিখাবে? এগুলো মেনলি শেখানো হবে, এই কোর্সের মাধ্যমে শেখানো হবে সবকিছুই। যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, এবং ওই ল্যাঙ্গুয়েজ প্রথমে আপনাকে শেখানো হবে, তারপরে ওই ল্যাঙ্গুয়েজের যেমন সেলেনিয়াম, এপিএম, এই বিষয়গুলো শেখানো হবে। তারপরে টেস্ট এনজি, এরপরে এপি টেস্ট কিভাবে করতে হয়, ভার্সন কন্ট্রোল, এই সবকিছু মেনলি এই কোর্সের ভিতরে কমপ্লিট কভার করা হবে। অডিয়েন্সের মধ্যে থেকে আরো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। স্যার কোন ওয়েবসাইটে মানে নরমালি বাগ টেস্টিং এর জন্য মানে কোনগুলা দেখে মানে বাগটা টেস্ট করব? কোন একটা ওয়েবসাইটের বাগ টেস্টিং দিলে মানে ম্যানুয়ালি আপনি টেস্ট করবেন? হ্যাঁ, ম্যানুয়ালি। আচ্ছা, তাইলে হলো ম্যানুয়ালি টেস্ট করার জন্য আপনাকে ম্যানুয়াল টেস্টিং এর জন্য যে বিভিন্ন ধরনের টেস্টিং টাইপ আছে সেটা জানতে হবে। যেমন ধরেন আপনি একজন ম্যানুয়াল কিউএ হিসেবে ব্ল্যাক বক্স টেস্টিংটা হয়, এবং এই ব্ল্যাক বক্স টেস্টিং এর ভিতরে আপনি যদি ফাংশন টেস্ট করেন, মানে কোনো একটা ফিচার প্রপারলি কাজ করতেছে কিনা, সেক্ষেত্রে সেটা হবে ফাংশনাল টেস্টিং। এবং আপনি যদি পারফরমেন্স, ইউজিবিলিটি এইসব বিষয় দেখেন, যেটা মানে ফাংশনের সাথে রিলেটেড না, তার পারফরমেন্সের সাথে রিলেটেড, ওইটাকে নন ফাংশনাল টেস্টিং হিসেবে ধরা হয়। তাহলে আপনাকে যদি কোনো একটা ইন্টার্নশিপ অথবা কোনো একটা কোম্পানির অ্যাসাইনমেন্ট হিসেবে একটা ম্যানুয়াল টেস্ট দেওয়া হয়, সেক্ষেত্রে মেইনলি আপনাকে দুই ধরনেরই দেওয়া হতে পারে, মানে পারফরমেন্স টেস্ট অথবা ফাংশনাল টেস্ট। ফাংশনাল টেস্টের ক্ষেত্রে আপনাকে এই ইউনিট, ইন্টিগ্রেশন এবং সিস্টেম এগুলা সম্পর্কে জানা থাকলেই হবে। এবং নন ফাংশনালের ভিতরে পারফরমেন্স টেস্টটাই মেইনলি ফোকাস করেন ইনিশিয়ালি। এরপরে বাকি যে ইউজিবিলিটি এন্ড কম্পাটিবিলিটি আছে, এগুলো আপনি আস্তে আস্তে শিখে নিতে পারবেন। এবং এইসব বিষয়ে মেইনলি হলো আমাদের এই 360 পাঠশালা থেকে যে কোর্সটা অফার করা হইতেছে, এই জায়গায় সবকিছু মেইনলি শেখানো হবে। স্যার যে ঠিক কিভাবে আছে, আপনি মানে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু মানে এটা তো থিওরিটিক্যাল। এখন মানে লাইভ যদি কোনো একটা ওয়েবসাইটের বাগ টেস্ট করতে দেয়, মানে এখানে কি কি বাগ আছে এগুলো খুঁজে বের করবো, কয়টা বাগ আছে, মানে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, ওইগুলা কিভাবে বের করবো মানে প্র্যাকটিক্যালি? ওইগুলা মেইনলি হলো আপনাকে মেইনলি এক একটা, মানে এই যে এগুলো তো এক একটা টেস্টিং টাইপ, তবে আপনাকে যদি বাগ ফাইন্ড করতে হয়, সেই ক্ষেত্রে এক একটা
মানে ফিচার গুলোকে টেস্ট কেসে কনভার্ট করতে হবে। মানে টেস্ট কেস কি, মানে এই সব যে থিওরিটিক্যাল বিষয়গুলো আপনি কিভাবে করতে পারবেন এই সবকিছু কোর্সে শেখানো হবে। আমি জাস্ট আইডিয়া দিতেছি যে টেস্ট কেস হলো আপনার একটা ফিচারের বিভিন্ন ধরনের যে সিনারিও বা কম্বিনেশন আছে, এক একটা কম্বিনেশনকে এক একটা টেস্ট কেস বলে। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেই, লগ ইন ফিচারের জন্য আপনার অনেকগুলো কম্বিনেশন হইতে পারে। যেমন ইউজার নেম পাসওয়ার্ড দুইটা ইনপুট ফিল্ড। ইউজার সে কারেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিল এন্ড লগ ইন বাটনে ক্লিক করলো, সেক্ষেত্রে একটা ফ্লো হলো বা একটা সিনারিও হলো, এটা একটা টেস্ট কেস। এখন ইউজার যদি কারেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিল এন্ড লগ ইন বাটনে ক্লিক করলো, এরপরে সে এক্সপেক্টেড কি হবে সেটা আগে জানা থাকতে হবে। মানে এক একটা টেস্টিং করার জন্য যে স্টেপ কি হবে, তার প্রিকন্ডিশন কি হবে, এবং সে ওই যে স্টেপ এবং প্রিকন্ডিশন গুলা পারফর্ম করার পরে তার এক্সপেক্টেড বিহেভিয়ার কি হবে সেটাকে ম্যাচ করাইতে হবে। সেটা যদি ম্যাচ করে তাইলে সেই টেস্ট কেসটা অথবা সেই সিনারিওটা পাস হিসেবে আইডেন্টিফাই হবে। এখন ইউজার যদি ইউজার নেম ইনপুট দিল, পাসওয়ার্ড ইনপুট দিল এবং লগ ইন বাটনে ক্লিক করলো, মানে স্টেপ গুলো সে পারফর্ম করলো ম্যানুয়ালি, এরপরে তার আউটপুট কি হবে? আউটপুট হওয়া উচিত যে সে সাকসেসফুলি লগ ইন হবে। লগ ইন যদি সে অ্যাকচুয়ালি হইতে পারে সিস্টেমে, তাইলে বোঝা যাবে যে এই টেস্ট কেসটা তার পাস করছে। আর যদি সে অ্যাকচুয়ালি লগ ইন না হইতে পারে, কোনো ইরোর দেয় অথবা সিস্টেম কোনোভাবে আনইউজুয়াল বিহেভ করে, সেক্ষেত্রে বোঝা যাবে যে এই যে টেস্ট কেসটা বা এই যে সিনারিওটা সেটা পাস করে নাই বা এটাকে ফেল টেস্ট হিসেবে আইডেন্টিফাই হবে। একইভাবে আরো অনেক কম্বিনেশন দিয়ে ওই ফিচারটাকে টেস্ট করা যায়। যেমন ভ্যালিড ইউজার নেমের ক্ষেত্রে, মানে ভ্যালিড ইউজার নেম ভ্যালিড পাসওয়ার্ড। একইভাবে ইউজার কিন্তু মানে সে ইনভ্যালিড ইউজার নেম এবং ভ্যালিড পাসওয়ার্ড অথবা ইনভ্যালিড পাসওয়ার্ড ভ্যালিড ইউজার নেম, এরকম বিভিন্ন কম্বিনেশন হইতে পারে। এই কম্বিনেশন গুলো একটা ম্যানুয়াল কিউ ইঞ্জিনিয়ার যে থাকবে সে মেইনলি আইডেন্টিফাই করবে। প্রথমে সে তার কাজ হলো যে ফিচারটাকে ভালোভাবে বোঝা যে ফিচারটা কি, তারপরে এই ফিচারটাকে কত ধরনের কম্বিনেশন হইতে পারে সেগুলোকে তাকে আইডেন্টিফাই করা এবং ওই কম্বিনেশন গুলোকে টেস্ট কেসে কনভার্ট করা এবং সেই টেস্ট কেস গুলোকে ভ্যালিডেট করা। এইটা মেইনলি হলো একটা ম্যানুয়াল কিউ ইঞ্জিনিয়ারের কাজ, যে টেস্ট কেস কি হবে, ফিচারটাকে ভালোভাবে বোঝা এবং এই ফিচার গুলোর যত ধরনের সিনারিও বা কম্বিনেশন আছে সেটাকে টেস্ট কেস গুলোকে পরবর্তীতে ভ্যালিডেট করা। আচ্ছা, বুঝতে পারছেন? কোশ্চেন আছে আর? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রশ্ন করতে চাইলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম, সাকিবুল ইসলাম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তামান্না, আমি 5 ইয়ার ওয়ালটনে জব করেছি মোবাইল কিউএ। তা হ্যাঁ, প্রেগনেন্সি জনিত কারণে 1 ইয়ার হচ্ছে আমার ল্যাকিংস আছে। আমি ম্যানুয়াল টেস্টিংটা ফুললি বুঝি। এখন ভাই আমি অটোমেশন দিকে আগাচ্ছি, বা আমি যে সিভি গুলা ড্রপ করছি ওইখান থেকে আমার জাভা যে কোনো একটা সিস্টেম সফটওয়্যার বলতে একটা জাভা চাচ্ছে বা সেলেনিয়াম জানি কিনা এই টাইপের কোশ্চেন করছে। হুম। কিন্তু ভাইয়া করণীয় কি? আচ্ছা, এই হ্যাঁ, ক্ষেত্রে আপনাকে একটা অটোমেশন কিউ ইঞ্জিনিয়ার হইতে হইলে, মানে আমরা যে রোড ম্যাপটা শেয়ার করলাম, যে আপনাকে এই ওয়েটা এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে একজন অটোমেশন কিউ ইঞ্জিনিয়ার হইতে পারবেন। সেক্ষেত্রে আমরা যে কোর্সটা অফার করতেছি এই কোর্সে মেইনলি ইন টু এন্ড একেবারে শুরু থেকে একেবারে বেসিক থেকে একটা প্রফেশনাল কিভাবে একটা ফ্রেমওয়ার্ক অটোমেশন টেস্টিং এর ফ্রেমওয়ার্ক দাঁড় করাইতে হয়, এটা কমপ্লিট ইন টু এন্ড সব প্র্যাকটিক্যালি দেখানো হবে। এবং যদি এখন বলি যে কিভাবে আপনি হইতে পারবেন, সেটার জন্য এই যে ফ্লোটা আপনাকে এই জায়গায় দেখানো হলো, এটা মেইনলি হলো একটা বেসিক রোডম্যাপ হিসেবে ধরতে পারেন। জি ভাইয়া, এটা হচ্ছে একটা এসকিউ ইঞ্জিনিয়ার যে অটোমেশন টেস্টের ইঞ্জিনিয়ারিং এর রোডম্যাপ, এই জিনিসগুলো আমি জানাতে হবে। হ্যাঁ, আপনার যদি একজন অটোমেশন ইঞ্জিনিয়ার হইতে হয়, ম্যানুয়াল টেস্টিং ওকে আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই আমি অটোমেশন সম্পর্কে আমি এক্সপার্ট নই। তাইলে আপনি আমাদের কোর্সটা করতে পারেন এবং এই জায়গায় মেইনলি আপনাকে ইন টু এন্ড সবকিছু দেখানো হবে অটোমেশন টেস্টিং এর, এবং প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ প্রফেশনাল প্রজেক্ট সহকারে কিভাবে হয় সেটা দেখানো হবে। সেক্ষেত্রে আপনি আরো মানে ডিটেলস নলেজ পাবেন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ।
অডিয়েন্সের মধ্য থেকে আরো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমাদের কোর্স রেজিস্ট্রেশনের সময় কিছু প্রশ্ন ছিল, স্যার আমি প্রশ্নগুলো করছি। হাউ টু হ্যাঁ গেট sure. ইন্টার্নশিপ অ্যাজ আ ফ্রেশার? ওকে, একজন ফ্রেশার হিসেবে ইন্টার্নশিপ পাওয়ার জন্য প্রথমে যেই স্টেপটা ফলো করতে হবে, তাকে অবশ্যই টেস্টিং এর যে প্রিন্সিপাল, সফটওয়্যার টেস্টিং এর যে প্রিন্সিপাল এবং সফটওয়্যার টেস্টিং এর যে টাইপ গুলো আছে এগুলো ভালোভাবে জানতে হবে। এরপরে মানে ম্যানুয়াল টেস্টিংটা ইনিশিয়াল লেভেলে ভালোভাবে আয়ত্তে নিতে হবে। এরপরে অটোমেশনের দিকে একটু ফোকাস দিতে হবে, মানে অটোমেশনের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে একটা অটোমেশন লাইব্রেরি, অটোমেশন ফ্রেমওয়ার্ক, এর সাথে পেজ অবজেক্ট মডেল এবং অটোমেশনের যেই কনসেপ্ট গুলো আছে সেগুলোকে ভালোভাবে আয়ত্তে নেওয়া এবং এর পাশাপাশি কিছু রিয়েল লাইফ প্রজেক্ট করা, কারণ এই কনসেপ্ট গুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে নেওয়ার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেটা যদি রিয়েল লাইফ কিছু স্যাম্পল প্রজেক্ট থাকে এবং সেই প্রজেক্ট গুলো গিটহাবে কোনো একটা ভার্সন কন্ট্রোল সিস্টেমে আপলোড করা থাকে এবং সেগুলোকে রিজিউমিতে অ্যাড করতে হবে, তাইলে মেইনলি কোম্পানিগুলো বুঝতে পারবে যে তার যে অটোমেশন কাজ করা হয়েছে সেটার এক্সপিরিয়েন্স আছে, অথবা সে ম্যানুয়ালি এই নলেজ গুলো সে গ্যাদার করছে। এবং এর পাশাপাশি এপি টেস্টিং এবং ডেটাবেস টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, এইগুলো সম্পর্কে তার নলেজ নেওয়া, বেসিক নলেজ, ইনিশিয়াল লেভেলে অন্তত বেসিক নলেজ লাগবে এবং এর পাশাপাশি কিছু প্রজেক্ট করা এবং সেই সকল প্রজেক্ট গুলোকে অবশ্যই রিজিউমিতে অ্যাড করতে হবে। এরপরে যদি বিভিন্ন ধরনের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা হয়, তাইলে কোম্পানিগুলো তার কাজ যদি সেইভাবে ভালো হয় তাইলে অবশ্যই তাকে ইন্টারভিউতে ডাকবে এবং সে কল পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ এসডিইটি? ওকে, এসডিটি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট, এর মেইনলি ফিউচার প্রমিজিং হিসেবেই ধরা যায়, কারণ বর্তমানে যেহেতু টেকনোলজি অনেক গ্রোথ করতেছে, এর সাথে সাথে সফটওয়্যারও অনেক অ্যাডভান্স হইতেছে, যার কারণে সবকিছু এই অ্যাডভান্স সফটওয়্যার গুলোকে টেস্ট করার জন্য অবশ্যই কিউ দরকার। সেটা অবশ্যই এখন এআই যতই থাক, এআই দিয়ে ফুললি সবকিছু ম্যানেজ করা যায় না, হিউম্যান ব্রেইন বা হিউম্যান ইন্টারাকশন অবশ্যই লাগে। যার কারণে একজন এসডিটি ইঞ্জিনিয়ার যে হয় সে মেইনলি ম্যানুয়াল এবং অটোমেশন দুই জায়গাতেই মেইনলি এক্সপার্ট থাকে এবং সে মেইনলি অটোমেশনে বেশি ইনভলভ হয়। যার কারণে একজন এসডিটি ইঞ্জিনিয়ার হিসেবে যে কাজ করবে সে অটোমেশন টেস্টিং এ বেশি এক্সপার্ট থাকবে এবং ম্যানুয়াল কনসেপ্ট গুলো তার জানা থাকবে। সে মেইনলি ওভারঅল সকল ধরনের কি প্রসেসে ইনভলভ হইতে পারবে, সেটা ম্যানুয়াল হোক, অটোমেশন হোক, এপিআই অথবা পারফরমেন্স, যে কোনো ধরনের টেস্টিং এ সে ইনভলভ হইতে পারবে এবং একজন ডাইনামিক ইঞ্জিনিয়ার হবে যে মেইনলি সকল ধরনের টেস্টিং করতে পারবে এবং যেটা মেইনলি প্রতিটা কোম্পানি এই ধরনের ইঞ্জিনিয়ার কি ডিমান্ড করে। এবং ওভারঅল বলা যায় যে একজন এসডিটি ইঞ্জিনিয়ারের ফিউচার অবশ্যই প্রমিজিং এবং সেটা যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডে বাই ডে গ্রোথ করতেছে, এর সাথে সাথে একজন এসডিটি ইঞ্জিনিয়ারের ডিমান্ডও ডে বাই ডে বৃদ্ধি পাইতেছে। Thank you. The next question is, what is MySQL, SQL, SQTC? সরি, কোশ্চেনটা একটু আবার করবেন। MySQL, SQL, SQTC. আচ্ছা, MySQL হলো একটা ল্যাঙ্গুয়েজ, কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস কুয়েরি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে মেইনলি ডেটাবেজের থেকে ডেটা কুয়েরি করা হয়। সেটা ডেটার ক্রুড অপারেশন, মেইনলি ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই সকল অপারেশন করা হয়। ডেটাবেজে সাধারণত প্রতিটা সিস্টেম বা সফটওয়্যারে মেইনলি ডেটাবেজের সাথে ইন্টারেক্ট করতে হয়, কারণ যেহেতু ইউজারের ডেটাগুলো নিয়ে ডেটাবেজে ইনসার্ট করতে হয়, পরবর্তীতে সেই ডেটাগুলো আপডেট করা অথবা
ডিলিট করা অথবা এরকম ধরনের ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই অপারেশন গুলো পারফর্ম করতে হয়। এই অপারেশন পারফর্ম করার জন্য মেইনলি এসকিউএল মানে স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ এটাকে পারফর্ম করা হয় এবং এটার মাধ্যমে মেইনলি ডেটাবেস সাথে সিস্টেমের ইন্টারাকশনটা করা হয়। এবং একজন ম্যানুয়াল অথবা একজন অটোমেশন ইঞ্জিনিয়ারের তার ডেটাবেস টেস্ট করার জন্য এসকিউএল সম্পর্কে অবশ্যই নলেজ থাকতে হবে, কারণ এসকিউএল সম্পর্কে নলেজ না থাকলে সে কিন্তু ডেটাবেস টেস্টটা করতে পারবে না। এবং এসকিউএল এর ক্ষেত্রে মাইএসকিউএল হলো একটা ওই এসকিউএল এরই একটা পার্ট। এসকিউএল এর বিভিন্ন ধরনের আছে, পার্ট আছে, যেমন মাইএসকিউএল অথবা মানে ডেটাবেসকে ম্যানেজ করার জন্য অনেক ধরনের কুয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, তার ভিতরে মাইএসকিউএল একটা পার্ট। এবং একইভাবে নোএসকিউএল আছে যেটা মেইনলি মঙ্গোডিবি দ্বারা হ্যান্ডেল করা হয়। তো যার কারণে ওভারঅল ওয়াইডলি ডেটাবেস ম্যানেজ করার জন্য মাইএসকিউএলটাই বেশি ইউজ করা হয়। এরপরে কি ছিল? এসকিউএল, এসকিউটিসি। এবং আরেকটা এই দুটোই, এসকিউএল, এসকিউটিসি। ওকে, এসকিউটিসি এইখানে একটু বিষয়টা ক্লিয়ার বোঝা যাইতেছে না, এটার কি ফুল ফর্ম বলা যাবে? শিওর, একটু সময় দিবেন। স্ট্যান্ডার্ডাইজেশন, টেস্টিং এন্ড কোয়ালিটি সার্টিফিকেশন। আচ্ছা, এইটা মেইনলি হলো একজন এসকে ইঞ্জিনিয়ার মানে মেইনলি ম্যানুয়াল টেস্টিং অথবা একজন এসকে ইঞ্জিনিয়ার হইতে হলে ইন্টারন্যাশনাল স্বীকৃত কিছু সার্টিফিকেট নেওয়া হয়, যেমন আইএসটিকিউবি বা এরকম সিমিলার টাইপের সার্টিফিকেশন গুলো। এই সার্টিফিকেশন গুলো থাকলে যেটা হয়, সে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত হয় যে এই পার্সন সে কিউএ সম্পর্কে তার নলেজ আছে এবং সে একজন স্বীকৃত কিউএ ইঞ্জিনিয়ার। যার কারণে এই সকল সার্টিফিকেশন গুলো মেইনলি ইন্টারন্যাশনাল স্বীকৃত এবং এটা নেওয়া বেটার। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিউচার ক্যারিয়ার অ্যাজ এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার। আচ্ছা, ফিউচার ক্যারিয়ার মেইনলি একজন এসকে অটোমেশন ইঞ্জিনিয়ার সে ক্যারিয়ার পাথ হিসেবে যদি দেখা হয়, সে ইনিশিয়ালি জুনিয়র এসকে ইঞ্জিনিয়ার হিসেবে বা ইন্টার্নশিপ হিসেবে যদি জয়েন করে, সেক্ষেত্রে তার একটা লং ক্যারিয়ার করতে পারবে এই কিউএ বা টেস্টিং সেক্টরে। সেই ক্ষেত্রে ইনিশিয়ালি জুনিয়র কিউ ইঞ্জিনিয়ার, দেন সে কয়েক বছর যদি সে প্রপারলি স্কিলফুল হয়, সে সিনিয়র অটোমেশন কিউ ইঞ্জিনিয়ার, দেন লিড এসকে অটোমেশন ইঞ্জিনিয়ার এবং সে ম্যানেজার অথবা প্রজেক্ট ম্যানেজার পর্যন্ত বা এর থেকেও বেটার পজিশনে যাওয়া পসিবল, যা শুধুমাত্র তার স্কিল গেইন করতে হবে। এবং সেই ক্ষেত্রে এসকে অটোমেশন ইঞ্জিনিয়ার বা এসকে ইঞ্জিনিয়ার ক্যারিয়ার পাথ অনেক ওয়াইড এবং সে মোটামুটি একটা লং ক্যারিয়ার করতে পারবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইজ ইট নেসেসারি টু গ্যাদার আ গুড নলেজ অ্যাবাউট ম্যানুয়াল টেস্টিং বিফোর লার্নিং অটোমেশন টেস্টিং? হ্যাঁ, এটা শিওর, কারণ অটোমেশন টেস্টিং এর শুরুতে অবশ্যই যদি ম্যানুয়াল টেস্টিং এর তার কনসেপ্ট গুলো জানা না থাকে, তাহলে কিন্তু সে অটোমেশন টেস্টিং করতে পারবে না। কারণ হলো অটোমেশন টেস্টিং এ কি হয় যে একটা টেস্ট কেস অথবা একটা ফিচারের যেই কম্বিনেশন গুলো আছে, যেটা অ্যাকচুয়ালি ভ্যালিডেট করতে হবে যে ফিচারটা প্রপারলি কাজ করতেছে কিনা, সেই ম্যানুয়াল বিষয়টাকে অটোমেট করা হয় কোন একটা টুলস এর মাধ্যমে, যেটা হিউম্যান করতো সেটা অটোমেট হয়। তো সেই ক্ষেত্রে যেমন আমরা যদি কোনো একটা ফিচার বলি, যেমন কোনো একটা ই কমার্স সাইটে একটা প্রোডাক্ট অর্ডার করা, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটাকে সিলেক্ট করা, সেটাকে কার্টে নেওয়া এবং অর্ডার, এই যে স্টেপ গুলো ওয়ান বাই ওয়ান স্টেপ গুলো পারফর্ম করা, এগুলো সব ম্যানুয়ালি করা যায় এবং এই সিমিলার বিষয়গুলোতেই জাস্ট অটোমেশনও করা যায়। তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল কনসেপ্টটা যদি তার আগে থেকেই থাকে, তাহলে সে বুঝতে পারবে যে তার এই সিস্টেমটাকে কোন কোন বা কতগুলো সিনারিওতে বা কতগুলো কম্বিনেশনে
সে কম্বাইন করে টেস্ট কেস গুলো কি হবে সেটা সে বুঝতে পারবে। তারপরে সে ওই টেস্ট কেস গুলোকে জাস্ট অটোমেশন টুলস এর মাধ্যমে অটোমেট করে নিতে পারবে। এবং তার যদি শুরুতে এই ম্যানুয়াল টেস্টিং এর নলেজটা বা টেস্টিং প্রিন্সিপাল অথবা টেস্টিং টাইপ গুলো সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু সে ওই প্রপারলি ফিচারটাকে টেস্ট কেসে কনভার্ট করতে পারবে না, এবং যেটা অ্যাকচুয়ালি ইফিশিয়েন্ট অটোমেশনও তার দ্বারা হবে না। কারণ অটোমেশন টেস্টিং এর মেইন আউটপুট হলো যে কিভাবে বাগ আইডেন্টিফাই করা, অথবা যে ম্যানুয়াল যে টেস্ট কেস গুলো হইতো সেটাকে ম্যানুয়ালি না হয়ে অটোমেটেড ভাবে হবে। এবং এটার জন্য অবশ্যই তার ওই টেস্টিং প্রিন্সিপাল গুলো বা ম্যানুয়াল টেস্টিং এর কনসেপ্ট গুলো অবশ্যই জানা থাকা ভালো। ধন্যবাদ স্যার। অডিয়েন্সদের মধ্য থেকে আরো কারো কোনো প্রশ্ন থাকলে করার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি এসকিউ তে কাজ করছি যদিও, কিন্তু আমার কোশ্চেনটা হয়েছে যে অটোমেশনের যে বিষয়টা, এখন অটোমেশনে আসলে কি লাইভ প্রজেক্ট কয়টা বা কি করানো হবে, কয়টা প্রজেক্ট করানো হবে? কারণ হয়েছে যারা দেখা গেছে ম্যানুয়াল টেস্টিং এ কাজ করছে বা এসকিউ তে ম্যানুয়াল টেস্টিং এ কাজ করছে, তাদের ক্ষেত্রে হয়েছে কি সরাসরি প্রজেক্ট ওয়াইজ যদি কাজ থাকে বা প্রজেক্ট ওয়াইজ কোনো কাজ দেখানো হয়, তখন ওই কাজটা বেশি এফিশিয়েন্ট হবে। কারণ অনেকে দেখা গেছে যে জাভা যারা ম্যানুয়াল টেস্টিং করে, এর ভিতর অনেকে আছে যে যেমন জাভা বা পাইথন ল্যাঙ্গুয়েজটা জানে, বা জাভা স্ক্রিপ্ট, যে কোনো তিনটা ল্যাঙ্গুয়েজের ভিতর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে, বা সেলিনিয়ামে ফ্রেমওয়ার্কের ভিতর আইডিয়া আছে, কাজ করা হয়েছে কয়েকটা নিয়ে লগ ইন পেজ নিয়ে, তারপরে কিছু কিছু প্রজেক্ট করা হয়েছে। এখন ওই ক্ষেত্রে তারা অ্যাডভান্স লেভেলে যদি অটোমেশনে, যেহেতু কোম্পানিতে কোনো মানে অ্যাডভান্স লেভেলে অটোমেশনের কোনো কাজ সব কোম্পানি ওয়াইজ ভেরি করে। দেখা গেছে অনেক কোম্পানিতে মানে কি বলে ইগুলাকে অটোমেশনের কাজগুলা মানে লাইটলি করা হয়, কিছু আছে দেখা গেছে ডিপলি করে। তখন ওই ক্ষেত্রে যে অ্যাডভান্স লেভেলের যে অটোমেশন টেস্টিং এর যদি শিখতে চায়, বা ওই ক্ষেত্রে আমরা আসলে মানে কিভাবে শিখতে পারবো বা কিভাবে হবে? যেমন দেখা গেছে বেসিক ওয়েতে দেখা গেছে জাস্ট ইউনিট টেস্টটা করা হচ্ছে, বা কিছু কিছু দেখা গেছে আমরা জব ক্রিয়েট করে কিছু কিছু স্ক্রিপ্টিং করা হয়, কিন্তু এগুলো হয়েছে মানে দেখা গেছে সিম্পল স্ক্রিপ্টিং দেখা গেছে। কিন্তু বাইরের প্রজেক্টে বা বাইরের কোম্পানিতে যদি রিমোটলি কাজ করা করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে ওদের অটোমেশনের কাজগুলো আরো অ্যাডভান্স লেভেলে থাকে। এখন ওইটার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে লার্ন করতে পারি বা কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারি? আচ্ছা, মেইনলি হলো 360 পাঠশালা থেকে যেই অটোমেশন বা কিউ এর যেই কোর্সটা করানো হবে, এই জায়গায় মেইনলি ইন টু এন্ড অটোমেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, পেজ অবজেক্ট মডেল, ডিজাইন প্যাটার্ন সবকিছু মেইনলি কভার করা হবে। মেইনলি আপনাকে একটা এবং সর্বশেষ এই সব কনসেপ্ট গুলো প্রপারলি ভালোভাবে শেখানোর পর সর্বশেষ একটা প্রফেশনাল একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করানো হবে, যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যেটা মেইনলি বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কোন ওয়েতে বা কোন প্যাটার্নে মেইনলি তারা অটোমেশন ফ্রেমওয়ার্ককে দাঁড় করায়। এবং এই জায়গায় যেটা আপনি বললেন যে বিভিন্ন ধরনের মানে মেইনলি রিয়েল লাইফ প্রজেক্ট গুলো একটু কমপ্লেক্স হয়, সেই ক্ষেত্রে মেইনলি হলো আপনাকে রিয়েল লাইফ প্রজেক্ট গুলো যেটা হয় যে এই জায়গায় অনেকগুলো ফিচার থাকে, এবং সেই ফিচার গুলোকে তারা ওই ওয়ান বাই ওয়ান টেস্ট কেসের সংখ্যা বেশি থাকে, এই ক্ষেত্রে একটু কমপ্লেক্স মনে হয়। কিন্তু আপনাকে আগে যদি আপনি মেইন কনসেপ্টটা বুঝতে পারেন যে মেইনলি একটা সিম্পল টেস্ট কেসই আপনাকে কিভাবে অটোমেট করতে হবে, সেই কনসেপ্টটাকে দিয়ে মেইনলি কিন্তু আপনি যত টেস্ট কেসই হোক বা টেস্ট কেসের যতগুলো স্টেপই হোক, সেই 5টা স্টেপ হতে পারে, মানে একটা টেস্ট কেস পারফর্ম করতে হলে তো একাধিক স্টেপ পারফর্ম করতে হয়, সেই স্টেপ গুলো দিয়ে তারপরে হলো আপনি সর্বশেষ ওই টেস্টটাকে অটোমেট করে ভ্যালিডেট করেন। তো যার কারণে রিয়েল লাইফ প্রজেক্ট যেগুলো হয়, মানে বিভিন্ন কোম্পানিতে যেটা হয়, তাদের যে সিস্টেম গুলো আছে সেটাকে আপনাকে অবশ্যই প্রথমে ফিচার গুলো বুঝতে হবে, এবং ফিচার গুলো বোঝার পরে আপনাকে ওই ফিচার গুলোকে টেস্ট কেসে কনভার্ট করতে হবে, এবং সেই টেস্ট কেস গুলোকে আপনার হলো অটোমেশনে দিয়ে অটোমেশন স্ক্রিপ্টিং এর মাধ্যমে আপনি কনভার্ট করতে পারবেন।
এবং এই পুরো যে এন্টায়ার বিষয়টা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনাকে লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক এবং যত অটোমেশনের প্রফেশনাল যে কনসেপ্ট গুলো আছে সেটা দিয়ে সর্বশেষ একটা এন্ড টু এন্ড একটা প্রজেক্ট বিল্ড করে দেখানো হবে, যাতে হলে আপনি ওই কনসেপ্টটাকে বা ওই নলেজটাকে আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারেন। সেটা যে কোনো ধরনের সিস্টেম হোক অথবা সেই সিস্টেমের যে কোনো ধরনের টেস্ট কেস হোক, যে কোনো ধরনের কম্বিনেশন, ওটা যাতে হলে আপনি কনভার্ট করতে পারেন বা ওই নলেজটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং এর জন্য মেইনলি হলো আপনাকে অবশ্যই কনসেপ্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে প্রথমে আপনাকে অবশ্যই অটোমেশনের কনসেপ্টটা জানা থাকতে হবে, এরপরে আপনাকে যে সিস্টেমটা দেওয়া হবে সেই সিস্টেমের ফিচার গুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং টেস্ট কেস গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেই টেস্ট কেসে আপনি অটোমেশনের যে কনসেপ্ট আছে সেটাকে অ্যাপ্লাই করে সেটাকে অটোমেট করবে। এবং এই কনসেপ্টের সাথে আপনার ওই যে ফ্রেমওয়ার্কটা থাকবে, কারণ আপনার যদি অনেক বড় একটা সিস্টেম থাকে এবং সেটাতে অনেক অনেক বেশি টেস্ট কেস থাকে, সেটাকে অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে, না না হলে সেটাকে আনইউজেবল হয়ে যাবে, একটা পর্যায়ে মেনটেনেন্স করা যাবে না। যার কারণে কিভাবে আপনি এই যে লার্জ একটা বড় সিস্টেমের টেস্ট কেসকে মেনটেন করতে পারবেন, অথবা একটা প্রফেশনাল ফ্রেমওয়ার্ক কেমন হওয়া উচিত, সবকিছু মেনলি এই কোর্সে কভার করা হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর একটা কোশ্চেন ছিল, এখন এই টুলস এর বিষয়ে বা ফ্রেমওয়ার্কের, এখন কিছু কিছু কোম্পানি দেখা গেছে কিছু কিছু টুল ওরা মানে রিকোয়ারমেন্ট যখন জব সার্কুলার দেয় তখন বলে রাখে যে হ্যাঁ স্পেসিফিক এই প্ল্যাটফর্ম বা এই ফ্রেমওয়ার্ক নিয়ে ওরা কাজ করে। যেমন দেখা গেছে অনেকে সেলিনিয়াম নিয়ে কাজ করছে, অনেকে সাইপ্রাস নিয়ে কাজ করছে। এখন দেখা গেছে কেউ সেলিনিয়াম পারছে কিন্তু হচ্ছে কি একই দেখা গেছে কনসেপ্ট জানা আছে। এখন হয় কি নতুন যখন একটা প্ল্যাটফর্মে যখন ওই কাজ করতে যায়, তখন সাইপ্রাসে কাজ করতে যাবে, তখন ইনিশিয়াল একটু লাগবে যে আমি তো ওই ফ্রেমওয়ার্কে কাজ করছি, তখন একটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এখানে কি আসলে সবগুলো ফ্রেমওয়ার্ক সম্বন্ধে মোটামুটি আইডিয়া দেওয়া হবে নাকি না স্পেসিফিক কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হবে বা এরকম? এই জায়গায় মেনলি হলো আপনাকে পুরো কনসেপ্টটা, ফ্রেমওয়ার্কটা একটা মানে একটা ল্যাঙ্গুয়েজ অথবা একটা ফ্রেমওয়ার্কের উপরে বিল্ড করা হবে। এরপরে পরবর্তীতে আপনাকে কিছু আইডিয়া দেওয়া হবে। যেমন ধরেন আপনি যদি জাভা ল্যাঙ্গুয়েজে সেলেনিয়াম দিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে মেনলি আপনি এইটা যদি প্রপারলি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাইপ্রেস অথবা প্লেরাইট অথবা এপিএম অন্যান্য যেই টুল বা লাইব্রেরি গুলো আছে, সেটা হইতে পারে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আপনি মানে খুব বেশি ইফোর্ট দেওয়া লাগবে না ওইটাকে আয়ত্ত করতে। কারণ হলো মেইনলি আপনি যদি চিন্তা করেন যে অটোমেশনে মেইনলি কি করা হয়, সেটা হলো ইউজার যে অ্যাকশন, মানে আমরা একটা ওয়েবসাইটে বা একটা সিস্টেমে যে ইউজার অ্যাকশন গুলো হয় সেটা হইতে পারে ক্লিক করা, অথবা কোনো একটা ইনপুটে ইনপুটে টেক্সট পাঠানো, অথবা কোনো একটা এলিমেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করা। মানে এই যে ইউজার অ্যাকশন গুলো যেটা ম্যানুয়ালি করা হয় সেটাকে অটোমেট করানো হয়। তো এই ইউজার অ্যাকশন গুলো যেমন আপনি ক্লিক করলেন, অথবা কোনো একটা ইনপুটে ডেটা সেন্ড করলেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, অথবা কোনো একটা ফাইল আপলোড করলেন, এই যে ইউজার অ্যাকশন গুলো সেটা যদি আপনি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে কমপ্লিটলি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি অন্য একটা, সেটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ হইতে পারে, ধরেন আপনি জাভা দিয়ে শিখছেন, কিন্তু আপনি জাভা স্ক্রিপ্ট অথবা পাইথন অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইজিলি সুইচ করতে পারবেন, সেটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। আগে হলো আপনার একটা ল্যাঙ্গুয়েজকে ফোকাস করে কমপ্লিট নলেজটা হলো গেইন করতে হবে। তারপরে আপনি চাইলে সেটা প্রফেশনালি, মানে এই কোর্সের মাধ্যমে আপনাকে তো একই সাথে একাধিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে তো সবকিছু ডিটেল দেওয়া পসিবল না, যেহেতু এটার একটা টাইম ডিউরেশনের বিষয় আছে এবং এটা একটা কোর্স আউটলাইন প্ল্যানের বিষয় আছে। তার কারণে একটা ফ্রেমওয়ার্ককে কেন্দ্র করে আপনাকে কমপ্লিট নলেজটা দেওয়া হবে, এবং সর্বশেষ আপনাকে অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেটা সম্পর্কে একটা বেসিক ওভারভিউ দেওয়া হবে, যাতে আপনি যে কোনো একটা বা সেটা যেটা বেশি স্ট্যান্ডার্ড অথবা বেশি পপুলার, বেশি কোম্পানি ইউজ করে, সেটা নলেজ দেওয়া হবে, যাতে হলে আপনি জাস্ট বুঝতে পারেন যে একটা ফ্রেমওয়ার্কের নলেজ কিভাবে সেম নলেজটাই বা ওই নলেজটাকে নিয়ে আপনি অন্য কিভাবে ফ্রেমওয়ার্ক গুলোকে আয়ত্তে ইজিলি নিয়ে আসতে পারেন। যার কারণে এটা ওভারঅল আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, যে আপনি যদি কোনো একটা ফ্রেমওয়ার্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, অন্য ফ্রেমওয়ার্ক গুলো আপনি ইজিলি মানে কম ইফোর্টে আয়ত্ত করতে পারবেন। এবং এর সাথে সাথে এই প্রজেক্টে মেনলি হলো আপনার এপিআই টেস্টিং, ডেটাবেস টেস্টিং,
তারপরে সিআই/সিডি পাইপলাইন, জেনকিন্স এর সাথে আপনার প্রজেক্টের ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে, ভার্সন কন্ট্রোল বা গিটহাব কিভাবে মেনটেন করতে হবে, সবকিছু মেনলি কভার করা হবে। যার কারণে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ এবং একটা ফ্রেমওয়ার্কে ধরে ইন টু ইন সকল কনসেপ্ট গুলো দেওয়া হবে। আপনি চাইলে ওইটাকে ধরে অন্য যে কোনো ফ্রেমওয়ার্ক ইজিলি আয়ত্ত করে নিতে পারবেন। এবং এটা আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে এটা আমি বলতে পারি যে এটা খুব বেশি টাফ হবে না, যেহেতু আপনার কনসেপ্ট গুলো এবং বিষয়গুলো মোটামুটি সিমিলার টাইপেরই হয়। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমাদের এখানে কি ভাইয়া মূলত আপনার কোন মানে এটা করা হবে, সেলেনিয়াম, এপিএম অর সাইপ্রাস? এখানে মেইনলি আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সেলেনিয়াম, এপিএম। সেলেনিয়াম সেলেনিয়ামটা মেইনলি হলো ওয়েব অটোমেশনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড আর এপিএম পপুলার, তো অ্যাপের জন্য। এপিএমটা হলো মোবাইলের জন্য। যার কারণে এই দুইটা যদি আপনি প্রপারলি আয়ত্ত নিতে পারেন, সেক্ষেত্রে সাইপ্রেস, প্লেরাইট, ওয়েব আরো অনেক আছে, এগুলো আপনার মানে আয়ত্ত না খুব বেশি টাফ হবে না, কারণ আপনি তখন কনসেপ্টটা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি অটোমেট করতে হইতেছে অথবা কি ইউজার অ্যাকশন গুলো পারফর্ম করতে হইতেছে। যার কারণে ওইটা আপনি ইজিলি যে কোনো কিছু আয়ত্ত করে নিতে পারবেন। এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও যদি আপনি এর কোর কনসেপ্ট গুলো বুঝতে পারেন, যে কিভাবে ভেরিয়েবল, ফাংশন অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, এই সিমিলার কনসেপ্ট গুলো কিন্তু আপনার এই জাভাস্ক্রিপ্ট, পাইথনও একটু ভিন্নতা আছে, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, সিনট্যাক্স ওয়াইজ ভিন্নতা আছে, কিন্তু কোর কনসেপ্ট গুলো কিন্তু সকল ল্যাঙ্গুয়েজেরই সেম। যার কারণে ওভারঅল আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হন অথবা আপনি অটোমেশন টুলস বা ফ্রেমওয়ার্ক এক্সপার্ট হন, সেই ক্ষেত্রে আপনার সুইচ করাটা এটা খুব বেশি টাফ হবে না। এবং এটা সুইচ করতে হবে, কারণ আপনি তো একটা কোন একটা বিষয়তে স্থির হয়ে ওই জায়গাতে থাকলে হবে না, যেহেতু আপনাকে এখন ডাইনামিক সবকিছু ডে বাই ডে আপগ্রেড হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যার কারণে আপনাকে ইনিশিয়াল লেভেলে শিখতে হবে, তারপর ওই নলেজটাকে আপনাকে আরো এক্সপান্ড করাইতে হবে। যার কারণে ওইগুলো কিভাবে করানো যায় সেই সব বিষয়ে আমরা অবশ্যই নলেজ শেয়ার করবো, এবং অবশ্যই দেওয়া হবে, ফিডব্যাক দেওয়া হবে এবং অনেক সাজেশন দেওয়া হবে যে কিভাবে আপনি আয়ত্ত করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। আরো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর আপনি অনুমতি দিলে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। অডিয়েন্সের থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আজকের ওয়েবিনারটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আশা করি 360 পাঠশালার পক্ষ থেকে কিভাবে এসকিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া যায় তা নিয়ে আপনাদের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ পৌঁছে দিতে পেরেছি। 360 পাঠশালা একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে অডিয়েন্সদের বিবেচনা করে লার্নিংটাকে প্রাধান্য দিয়ে দেশি বিদেশি স্বনামধন্য কোম্পানিগুলোর এক্সপিরিয়েন্সড প্রফেশনালদের ট্রেনার হিসেবে নিয়োগ দিচ্ছে, যেন আপনারা মার্কেট ওরিয়েন্টেড নলেজ নিতে পারেন আর আমরাও আপনাদেরকে জব প্লেসমেন্ট করতে সহজ হয়। মার্কেট ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে 360 পাঠশালা ফ্রি অনলাইন ওয়েবিনার আয়োজন করে থাকে এবং নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কোর্সগুলোর ক্লাস শুরু হবে। বর্তমানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্স সহ মোট 16টি কোর্সের এনরোলমেন্ট চলছে। আরো অনেক নতুন কোর্স যুক্ত হচ্ছে। এই কোর্সটি ফেব্রুয়ারি থেকে শুরু হবে। কিছু কোর্স জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, কিছু কোর্স জানুয়ারির 23-24 তারিখ থেকে, আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। গুগল থেকে 360 পাঠশালাতে ট্রেনার ক্লাস নেবেন গোলাং এর ওপর। বিস্তারিত জানতে অথবা কোর্সে এনরোল করতে 360 পাঠশালা ফেসবুক পেজ, গ্রুপ
লিঙ্কডইন, ইউটিউব বা ওয়েবসাইট ফলো করুন এবং পরামর্শ দিয়ে 360 পাঠশালার সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়তই বিভিন্ন জব সেক্টর থেকে যে জবগুলো রিপ্লেস করা হয় সেগুলোর পোস্ট যায়। আপনারা চাইলে সেখান থেকে জবগুলো সার্চ করতে পারেন। আমাদের পরবর্তী ওয়েবিনার 4 জানুয়ারি শনিবার একই সময়। বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 360 পাঠশালার সাথেই থাকুন।